পারমাণবিক যুগে প্রবেশ করল দেশ। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে দেয়া হলো ইউরেনিয়াম। গুরুত্ব দেয়া হচ্ছে দক্ষ মানব সম্পদ ও শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো তৈরিতে। নতুন স্বপ্ন, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে তা অর্জন করতে সক্ষম। ভারী বৃষ্টিতে ডুবল বন্দর নগরী। কোথাও কোথাও সড়কে বুক সমান পানি। উজানের ঢলে বাঁধ ভেঙেছে সুনামগঞ্জে, তলিয়েছে হাওরের ফসল। মাননীয় সদস্যবৃন্দ বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন। মুক্তিযুদ্ধ ও রাজাকার নিয়ে ফজলুর রহমানের কড়া ভাষায় উত্তপ্ত সংসদ। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে দুপক্ষকে শান্ত করলেন স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি বলছি এই যে দেখেন তারা বসুন। বাণিজ্য চুক্তিতে গোপনীয়তা নেই দাবি মার্কিন রাষ্ট্রদূতের। বাস্তবায়নে আইন পাশের তাগিদ। ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান বাণিজ্য মন্ত্রীর। ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে জঙ্গি শব্দ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গিবাদ শূন্যে নামিয়ে আনতে ব্যবস্থা নিচ্ছে সরকার, মন্তব্য উপদেষ্টার। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কামব্যাক করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে। আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়, তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। দুর্দশাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানে টাকা রেখে চরম বিপাকে আমানতকারীরা। চিকিৎসার খরচ মেটাতে না পেরে মৃত্যুর কোলেও ঢলে পড়েছেন কেউ কেউ। টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না, একটা ফোঁটা বাই চিকিৎসা আমি করতে পারিনি। উনি চলে যাবেন, আমার খুব খারাপ লাগছে। কতগুলো হারামি, ওরা আমাকে বলে কি আপনার হাজবেন্ড যে হসপিটালে আছে ওগুলা সেন্ড করেন আমাকে পিকচার। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের শেষ দফার ভোটকাল। কেন্দ্রগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভবানীপুরে মমতা শুভেন্দু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে দেয়া হলো ইউরেনিয়াম। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রথম ধাপে পা রাখল বাংলাদেশ। একবার জ্বালানি লোড করলে বিদ্যুৎ মিলবে প্রায় ১.৫ বছর। বিকেলে এই কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। জানান, সঠিক জনবল তৈরি করে পারমাণবিক বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে দক্ষতা বাড়াবে বাংলাদেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তেল ও গ্যাসের নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিতে ইউরেনিয়াম ভিত্তিক এই কেন্দ্রের যাত্রা শুরু হয় 10 বছর আগে। কথা ছিল দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2025 সালে, কিন্তু কোভিড মহামারী ও মুদ্রা ব্যবস্থায় চ্যালেঞ্জের কারণে সার্বিক কার্যক্রম পিছিয়ে যায় 1 বছর। অবশেষে মহেন্দ্র খান আসে মঙ্গলবার। এই দিনই প্রথম জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 লোডিং করা হয় রূপপুরে। প্রথমে ইউরেনিয়াম অক্সাইডের ছোট দানা দিয়ে তৈরি হয় জ্বালানি রড, পরে নির্দিষ্ট রিঅ্যাক্টরে অনেকগুলো রড একসাথে বসিয়ে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। সেখানে তৈরি তাপই ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে। 1.5 মাসের ট্রায়াল রানে যদি রিঅ্যাক্টরে 30% বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাহলেই তা যোগ হবে ন্যাশনাল গ্রিডে। উদ্বোধনী অনুষ্ঠানে এই ইউরেনিয়াম লোডিং সরাসরি বড় পর্দায় দেখানো হয়। শুরু হয় কাউন্টডাউন। রোজাটোমের মহাপরিচালক বলেন, বিদ্যুৎ উৎপাদনের নিরাপদ ও পরিবেশ বান্ধব পথে প্রবেশ করল বাংলাদেশ।
আজ বাংলাদেশ সেই কাতারে যোগ দিয়েছে যারা টেকসই উন্নয়নের নির্ভরযোগ্য উৎস হিসেবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করে। নিঃসন্দেহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। রোসাটমের জন্য এই প্রকল্পটি বৈশ্বিক পারমাণবিক শিল্পের উন্নয়ন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশের সঙ্গে আধুনিক ও নির্ভরযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করতে পেরে আনন্দিত এবং ভবিষ্যতে আরও সহযোগিতা দৃঢ় হবে। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, শুধু অবকাঠামো নয়, দক্ষ মানব সম্পদ ও শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো তৈরিতেও সমান গুরুত্ব দিচ্ছে সরকার। এর শান্তিপূর্ণ ব্যবহারেও জোর দেন নীতি নির্ধারকরা। রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে তা অর্জন করতে সক্ষম। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল বিদ্যুৎ উৎপাদনে নতুন দিগন্ত প্রবেশ করছি না, বরং একটি জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের দিকে আগে যাচ্ছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটে পাইপলাইন ও পাম্পিং সরঞ্জাম স্থাপনের কাজ চলছে, সেখানে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হতে পারে আগামী বছর। রূপপুর পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ উৎপাদনের নিছক কোনো অবকাঠামো নয়, এটি বাংলাদেশের মর্যাদার প্রতীক। এটিকে কেন্দ্র করেই ওয়ার্ল্ড নিউক্লিয়ার ক্লাবের 33তম দেশ হিসেবে আবির্ভাব ঘটল বাংলাদেশের। পাশাপাশি এই ইউরেনিয়াম লোডিংয়ের মাধ্যমে বাংলাদেশ নিজের প্রযুক্তি সক্ষমতারও নতুন জানান দিতে পারল। আর দিন শেষে যদি এই পরিবেশ বান্ধব বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে এটি আগামীতে হবে বিনিয়োগকারীদের কাছেও বিশাল আস্থার প্রতীক। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, রূপপুর, পাবনা। লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। উজানের ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জে হাওরে ডুবছে বোরো ফসল। আবাদের বেশিরভাগ ধান ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিতে অনেক জায়গায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বজ্রপাতে কক্সবাজার ও মুন্সিগঞ্জে মারা গেছেন 2 জন। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত চলমান থাকবে। সুনামগঞ্জের হাওরে বুক সমান পানিতে তলিয়ে থাকা জমির ধান কাটছেন এক কৃষক। ভারী বৃষ্টির সতর্কতা ছিল আগেই। সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 137 মিলিমিটার বৃষ্টি হয় এ জেলায়। একই সঙ্গে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। এর ফলে হাওর ও নদীতে পানি বেড়ে কৃষকের চোখের সামনে তলিয়ে যাচ্ছে স্বপ্নের ফসল। হাওরের 44 ভাগ জমির ধান কাটা হয়েছে এরই মধ্যে। বাকি 56 ভাগের মধ্যে বেশিরভাগই নিমজ্জিত। মাঝে ধান কাটলাম, ধান ডুবি যার আর এমনি কাটতাম, কাটা ধান না আমরা বাঁচতাম গিলা ওইগুলা আপনার একটা খন্ডকার জমি করছিলাম, 60 কেয়ার কিছু খাইনি আর 60 কেয়ার হাইটা তুলছি, মানে ফুকাইতেও পারলাম না। জেলা প্রশাসক জানালেন, বাঁধগুলো দিনরাত পাহারা দিতে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা যেন সার্বক্ষণিক নজরদারি করে। হোল নাইট, সারা রাত তারা জাগরিত থেকে যেন এই বাঁধ যে কোনো বাঁধের বিপর্যয়ের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে। কুমিল্লায় টানা বর্ষণে টাউন হল এলাকা, ঠাকুরপাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। শিল্পনগরী গাজীপুরে বৃষ্টিতে টঙ্গী বিসিক, বোর্ডবাজার, কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। অফিসগামী মানুষ, শ্রমিক ও শিক্ষার্থীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এই জায়গায় যদি কোনো গর্ত থাকে তো পানিতে যেন বোঝা যায় না, হঠাৎ নতুন একটা লোক আসলে ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে বেশিটা। আর এই পানির কারণে এই গাড়ি ঘোড়া নষ্ট হয়ে যায়, বয়া পরে অনেক গাড়ি এখানে আটকে জায়গা, লোকজন চলাচল করতে না, জাম হয়ে জায়গা। এদিকে বজ্রপাতে কক্সবাজারে রমিজ উদ্দিন নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় মারা গেছেন শাহাদাত নামের এক কৃষক। এছাড়া বৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ উপড়ে আখাউড়া আগরতলা সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়।
48 ঘন্টার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসের পাশাপাশি সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত চলমান থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশেই বিশেষ করে 8টা ডিভিশনেই আমাদের পরবর্তী 48 ঘন্টার জন্য কালবৈশাখী ঝড় হতে পারে এবং কালবৈশাখী ঝড়ের কারণে কোথাও কোথাও ভারী বর্ষণ থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এবং সেটা 8টা ডিভিশনের জন্য আমরা যদি দিই ভারী বর্ষণের জন্য 96 ঘন্টা আর কালবৈশাখী ঝড়ের জন্য আমরা দিচ্ছি 48 ঘন্টা। 3 নম্বর সিগন্যাল সাগরে যেটা আছে সেটা হয়তো বা আগামী কয়েকদিন 4 থেকে 5 দিন মিনিমাম অব্যাহত থাকতে পারে। তাপস সরকার, যমুনা নিউজ। আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। কোমর থেকে বুক সমান পানিতে ডুবেছে বেশিরভাগ নিচু এলাকা, যা গত 3 দশকের নিয়মিত চিত্র। তবে সাম্প্রতিক সময়ে এবারই জলাবদ্ধতার মাত্রা দেখা গেছে সবচেয়ে বেশি। সড়ক, দোকানপাট, বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে ওঠে। প্রায় 9 বছর ধরে 4 সেবা সংস্থা 14,000 কোটি টাকার প্রকল্পের পরও সুফল না মেলায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। দেখতে নদী বা বন্যা কবলিত এলাকা মনে হলেও এটি চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র প্রবর্তক মোড়ের চিত্র। এসব দৃশ্য দেখেই বোঝা যায় মঙ্গলবার বন্দরনগরীতে জলাবদ্ধতার মাত্রা কতটা ভয়াবহ। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানিতে ডুবেছে নিচু এলাকা। কাল একবার 3 ঘন্টা 4 ঘন্টা বই আছিল এই পানির লেভেলে, আয়োজন এই অবস্থা। খুবই নোংরা পানি, এখন এটা আমাদের যে কোনো একটা অসুখ বিসুখ ছড়াই দিতে পারে। রিক্সা চালাতে কষ্ট হচ্ছে, পানির ভিতরে দিয়ে নালার পানি দিয়ে আমি যাতায়াত করতেছি, মানুষকে ভার করতেছি। একে তো টানা 3 দিন ধরে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি, মঙ্গলবার দিনভর মুষলধারে বর্ষণ শুরু হয়। তার উপর উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণেই সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাট, সড়ক তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে ওঠে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। বৃষ্টি পড়ুক না পড়ুক পানি কিন্তু উঠে যায়। প্রত্যেকটা দিন যদি মানুষের ভোগান্তি হয় তাহলে এটা অত্যন্ত দুঃখের বিষয়। এত পানিতে কি গাড়ি আসা সম্ভব? আর আসলেও তো ব্যাটারিতে প্রবলেম হবে গাড়ির। 2017 সাল থেকে বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনেই সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের বাস্তবায়নে 8,500 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যার 90 ভাগ কাজ শেষ বলে দাবি সংস্থাটির। এছাড়া সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে আরও প্রায় 6,000 কোটি টাকার প্রকল্পের কাজ করছে। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল, ফলে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। সাঁতরায় নিয়ে আসার মতো নিয়ে আসলাম আর কি গাড়ি। 40-50 মানুষ এবং রুগী আজকে 10-12,000, ওরা সবাই কষ্ট পাচ্ছে দৈনিক। নালা দূর দেখেন আপনি, নালা একবার রিজার্ভ সরকারি, আপনি কি করতেছে? সকালে জলাবদ্ধ কয়েকটি এলাকা পরিদর্শন করে সিটি মেয়র দাবি করেন আগামী মে মাসে খাল সংস্কার শেষ হলে সুফল মিলবে। গত বছর বর্ষাতে আপনারা জানেন আমরা জলাবদ্ধতা কমিয়ে দিতে পেরেছি। এবারে ইনশাল্লাহ আমাদের একটা আশাবাদ আমরা ব্যক্ত করছি যে হিজরাকালের কাজটা যদি কমপ্লিট করতে আগামী 15 তারিখের মধ্যে, তাহলে ইনশাল্লাহ আমরা জলাবদ্ধতা 70-80% কমিয়ে দিতে পারি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবারও ভয়াবহ জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। দর্শক, এই প্রতিবেদনটি আমরা দেখছিলাম। এই বিষয়ে আরও জানবো সহকর্মী আলামিন শিকদার এখন যুক্ত হচ্ছেন। আলামিন, বন্দরনগরীর জলাবদ্ধতা কিছুটা কাটলো কিনা এবং জানতে চাই পানি নিষ্কাশনে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কেমন দেখছেন সেই অবস্থা? শাওন, পানি নিষ্কাশনের জন্য তাৎক্ষণিক যে ব্যবস্থা গ্রহণ সেটা হচ্ছে যে তারা ড্রেনগুলোর যে পয়েন্টগুলোতে, খালগুলোর যে পয়েন্টগুলোতে ময়লা জমে আছে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করছে সিটি কর্পোরেশন। পাশাপাশি যে 2টি খাল বাদ দিয়ে নির্মাণ কাজ চলছিল, মে মাসের মধ্যে সেগুলোর কাজ শেষ হওয়ার কথা ছিল, সেগুলোর বাদ কাটার জন্য এরই মধ্যে বৈঠকে বসা হয়েছে এবং সিদ্ধান্ত নিচ্ছে যাতে পানিগুলো দ্রুত নিষ্কাশন হয় সে ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য এরই মধ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে একাধিকবার বৈঠক বসছে। তবে এখন পর্যন্ত পানি কমে যাওয়ার যে দৃশ্য সেটা আমরা দেখছি না, যার কারণে সকালে যে টানা 2 ঘন্টার এই যে বৃষ্টি, সেই 2 ঘন্টার বৃষ্টির পানি এখন পর্যন্ত সন্ধ্যা 7টা 7:30 বাজতে চললো, এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেই পানি এখনো জমে রয়েছে। আমরা সেই দৃশ্যটা যদি একটু দেখাই, এটা হচ্ছে আগ্রাবাদ এলাকার চিত্র। এই জায়গাটাতে বাণিজ্যিক এলাকা, এখানে যারা চাকরি করতে আসছেন, অফিস আদালতে আসছেন, তারা সকালেই কিন্তু এই ময়লা দুর্গন্ধযুক্ত যে পানিগুলো, সেই পানিগুলো মারিয়ে অফিস
অফিসে এসেছেন এবং অফিস শেষ হওয়ার পথে যাওয়ার পথেও কিন্তু তারা এই পানিগুলো মারিয়ে তাদেরকে যেতে হয়েছে, কারণ পানি কমেনি। তবে একই চিত্র আমরা দেখেছি প্রবর্তক মোড়ে, এর থেকে আরো ভয়াবহ চিত্র মুরাদপুরেও একই অবস্থা, কাতালগঞ্জ, চকবাজার সবগুলো জায়গাতেই কিন্তু পানি এখনো জমে আছে। বিশেষ করে প্রবর্তক মোড়ে আজকে আমরা দেখেছি যে বুক সমান পানি হয়েছে। সেই জায়গায় এত বেশি পানি হওয়ার কারণ হচ্ছে পাশেই খালের নির্মাণ কাজ চলছিল এবং বাঁধ দিয়ে দেওয়ার কারণে সেখানে পানি যে সরবরাহ, পানি নিষ্কাশনের যে জায়গাটি সেখানে বাধাগ্রস্ত হয়েছে, যার কারণে সেখানে এখনো পানি জমে আছে। আলামিন, ধন্যবাদ আপনাকে। মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান। কথা বলেন জামায়াতের রাজনীতি প্রসঙ্গেও। তার বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যরা। মঙ্গলবার সরকার ও বিরোধীদের বক্তব্যে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। এছাড়া মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশ্নোত্তর দিয়ে শুরু সংসদ। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে সরকার দলীয় এমপি ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস নয়। ব্রিটিশ বিরোধী দীর্ঘ আন্দোলনের ফসল মুক্তিযুদ্ধ। 5ই আগস্টের যোদ্ধাদেরকে আমি ছোট করে দেখি না, তবে কোনো কারণে আগস্ট কোনো বিপ্লব নয়। আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলবো, সবাইকে আমি বলবো, এই কথাটা বলাই অন্যায়। কারণ মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডুবার তুলনা করা যেমন, হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করা যেমন, মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের তুলনা করা ঠিক তেমনি। আমি কথাগুলো বলছি, 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনো আইনে ইন্ডেমনিটি পাওয়ার কথা না। পরে কথা বলেন কিছুদিন আগে সংসদে আনা শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি নিয়েও। জামায়াত কোনোদিন সরকার গঠন করতে পারবে না বলেও মন্তব্য তার। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও থাকে। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাত ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমি আপনাদেরকে আশা করতেছি। তার এই বক্তব্যে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ। আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিওর বইটা একটু পড়েন। যদি এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নির্ধারিত সময়ে এ নিয়ে যুক্তি তুলে ধরেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছেন উনি। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছেন। উনি যেই কথাগুলো উল্লেখ করেছেন, আমি মনে করি এগুলোর জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে জাতি জামাত ইসলামীকে ইতিহাসের কাঠগড়ায় এইবারের নির্বাচনে আনুপাতিক হারে ভোটের সংখ্যার দিক থেকে জাতি আমাদেরকে স্বীকৃতি দিয়েছে আমরা যে দেশপ্রেমিক। এর আগে পরিস্থিতি শান্ত করতে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। পরে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করলে জবাব দেন বিরোধী দলীয় চিফ হুইপ। মাননীয় সংসদ সদস্য টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে 10,000 কনস্টেবল, 4,000 এসআই, 400 সার্জেন্ট পদ সৃষ্টির কার্যক্রম চলমান রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাস ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার কার্যক্রম হাতে নিয়েছে সরকার।
এছাড়া কিশোর গ্যাং সদস্যদের বিশেষভাবে নজরদারি ও তালিকাভুক্ত করতে সারা দেশে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে নিহত দুজন বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বলেন, এই চুক্তি দুদেশের জন্য গেম চেঞ্জার, যা বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। তবে বাংলাদেশে ব্যবসা করা কঠিন মন্তব্য করে তিনি চুক্তি বাস্তবায়নে আইন পাশের তাগিদ দেন। অন্যদিকে বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। মেয়াদের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার, যা ঘিরে পরবর্তীতে নানা আলোচনা সমালোচনা দেখা দেয়। ওই চুক্তির আওতায় বাংলাদেশ $3.5 মিলিয়ন কৃষিপণ্য, গম, সয়াবিন, তুলা ও ভুট্টা আমদানির প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া আগামী 15 বছরে $15 বিলিয়ন জ্বালানি আমদানির পরিকল্পনাও রয়েছে। চুক্তির প্রায় 3 মাস পর বিষয়টি নিয়ে জনসম্মুখে কথা বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। অ্যামচেমের অনুষ্ঠানে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই। এই চুক্তির ফলে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে। Bangladesh's market access to the critical U.S. market with competitive 19%. বাংলাদেশের সাথে কোনো ধরনের গোপন বাণিজ্য চুক্তি আমরা করিনি। বাংলাদেশের সাথে হওয়া চুক্তিকে গেম চেঞ্জার মনে করি আমি। এই চুক্তির ফলে বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক 35% থেকে কমে 19% নেমে এসেছে। আমি মনে করি সহায়তা নয়, বরং বাণিজ্য ও বিনিয়োগই হবে দুদেশের ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি। চুক্তি বাস্তবায়নে আইন পাশের তাগিদ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অস্বচ্ছতা, জটিল লাইসেন্সিং ও অনানুষ্ঠানিক প্রক্রিয়া এদেশে বড় বিনিয়োগের পথে বাধা। Bangladesh's remarkable growth story is creating new demand for modern, efficient infrastructure. বৈদেশিক বিনিয়োগ পেতে হলে বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও সহজ করতে হবে। বাণিজ্য চুক্তি বাস্তবায়নে আইন পাস সহ স্থিতিশীল নীতিমালা প্রণয়নের দাবি জানাই আমরা। বাংলাদেশের জ্বালানি খাতে 2050 সালের মধ্যে প্রায় $180 বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন হবে। মার্কিন কোম্পানি সেভরন, এক্সিলারেট এনার্জি ও GE ভেরনাভো ইতোমধ্যে দেশের জ্বালানি খাতে বড় ভূমিকা রাখছে। এ সময় বাংলাদেশি ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্ত করার আহ্বান জানান বাণিজ্য মন্ত্রী। দেশে ব্যবসা বান্ধব পরিবেশ উন্নয়নে অবকাঠামোগত এবং নীতিগত সংস্কারে সরকার কাজ করছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, দেশীয় প্রতিষ্ঠানও যাতে সমান সুযোগ পায় সেদিকে লক্ষ্য আছে সরকারের। এছাড়া বাংলাদেশে ওষুধ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান জানাই আমি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেও উল্লেখ করেন বক্তারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশ গণতন্ত্রের পথে চলতে শুরু করেছে। গণতান্ত্রিক এই যাত্রায় নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসে এসব কথা বলেন সরকার প্রধান। তারেক রহমান বলেন, দেশের একজন নাগরিকও যেন বিচার বঞ্চিত না হয় সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় যারা বছরের পর বছর কারাগারে বন্দী তাদের আইনি সেবা নিশ্চিতে সরকার কাজ করে যাবে। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক অসচ্ছলতায় কেউ ন্যায় বিচার বঞ্চিত হয়ে কারাগারে থাকা মানবাধিকারের লঙ্ঘন। সরকার দেশের মানুষের মানবাধিকার রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ যেন প্রাথমিক আইনি সহায়তা গ্রহণ করতে পারে এই সুব্যবস্থা সরকার নিশ্চিত করবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে বাংলাদেশের রাষ্ট্র গঠনের ইতিহাসেও এই ন্যায়বোধ একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করেছে। যেহেতু ন্যায় বিচার প্রাপ্তি প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার, যেহেতু সেই অধিকার যাতে প্রত্যেকটি মানুষ চর্চা করতে পারে, তাদেরকে সরকার যথাসাধ্য লিগ্যাল এইড দিবে। এই লক্ষ্যে ইতিমধ্যে সরকার সংশ্লিষ্ট বিধিবিধানের প্রয়োজনীয় সংশোধন এনেছে।
দেশে জঙ্গিবাদী কার্যক্রম ইস্যুতে সরকারের নীতি নির্ধারকরা বিপরীতমুখী অবস্থানে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, ফ্যাসিবাদ আমলে জঙ্গি শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, দেশে জঙ্গি আছে, অন্তর্বর্তী সরকারের সময় একটি অংশের স্বপ্ন ছিল শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েমের। এই সংকট স্বীকার না করলে চিকিৎসা হবে না বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তবে দুই নীতি নির্ধারকই বলেছেন, কেউ এ ধরনের তৎপরতায় যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা নিয়ে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তায় নতুন করে জঙ্গি ইস্যু সামনে এসেছে। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে গ্রেফতারও করা হয়েছে। আমার এক নানাই জিগাইলো যে কি কোন যাস কয় যে নেই, তার বাদে হুন্ডা উঠিয়ে তারপরে নিয়ে গেছে। কোস্টগার্ডের 31তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, ফ্যাসিবাদ আমলে এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। তবে সচিবালয়ে নির্ধারিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে জঙ্গি আছে, আবার জঙ্গিতে দেশ ভরে গেছে এমনও না। গণঅভ্যুত্থানের পরবর্তী সময় থেকে সমাজের কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন। কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেহেতু বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে। বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে। এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে। আমরা যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি, এটা চিকিৎসা হবে না। সো ইটস দেয়ার, আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করি। তথ্য উপদেষ্টা অভিযোগ করেন, আওয়ামী লীগ জঙ্গি ইস্যুকে অতিরঞ্জিত করেছে, আর অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে ছিল গাছাড়া ভাব। ডায়াসের যে পতাকা আছে, সেই পতাকা বহু সময় বহু জায়গায় দেখা গেছে, তো সেটা নিয়ে তো আসলে সরকার তেমন কোনো অবস্থান নেননি। বা উগ্রতার অনেকগুলো সিগন্যাল ছিল, আমি নাটক করতে দেব না, এবং না সরকার মেনে নিল। মেয়েরা ফুটবল খেলবে না, সরকার মেনে নিল। এই ধরনের প্রবণতা তখন ছিল, এই ছাড়টা ছিল। বহু বছর, 250 বছর ধরে একটা মেলা চলছে, সেই মেলা হতে দেব না। এই ঘটনাগুলো ঘটেছে, সুতরাং আমরা স্পষ্টভাবেই দেখেছি ছাড় ছিল। তবে দুই নীতি নির্ধারকই জঙ্গিবাদ দমনে সরকারের অবস্থান স্পষ্ট করেন। কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করি। যদি একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন, হয়েছেন, আবার এটার যদি মোটামুটি বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে জামিন বাতিল হবে এবং সরকার সেই জামিন বাতিলের জন্য স্ট্রংলি অ্যাপিল করবে। কেউ যদি এরকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে, তাদেরকে ফাইন্ড আউট করা হয় এবং তাদের জন্য যে মিলিটারি আইনে যে সমস্ত প্রসিডিউর আছে, প্রসিডিং আছে, সেগুলো ফলো করা হয়। ইট ইজ নাথিং নিউ। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাঠে থাকা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 9 জনের। এই নিয়ে মৃত্যু হল 273 রোগীর। এছাড়া 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়েছেন 1439 জন, যা একদিনে দ্বিতীয় সর্বোচ্চ। রাজধানীর বিভিন্ন হাসপাতালে শয্যা সংকটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাম আক্রান্ত সন্তানদের নিয়ে দিশেহারা অভিভাবকরা। চিকিৎসকরা জানান, দেরিতে চিকিৎসা শুরু হয় শিশুদের অবস্থা গুরুতর হচ্ছে। জ্বর হলে শিশুদের দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। হাম প্রতিরোধে চলমান রয়েছে টিকা কার্যক্রম। আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হামের প্রকোপ কমে আসবে বলে জানান চিকিৎসকরা। 27 এপ্রিল পর্যন্ত 94,23,000 শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দুর্দশাগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানে টাকা রেখে চরম বিপাকে আমানতকারীরা। অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। হিমশিম খাচ্ছে চিকিৎসার ব্যয় মেটাতে। টাকার সংকটে উপযুক্ত চিকিৎসা না পেয়ে মারাও গেছেন কেউ কেউ। সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে অর্থ জমা রেখে তা ফেরত না পাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না গ্রাহকরা। বিশ্লেষকরা বলছেন, আর্থিক প্রতিষ্ঠানের এই অবস্থার দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। গ্রাহকের টাকা ফেরতের উদ্যোগ নিতে হবে তাদেরকেই। বিস্তারিত আলমগীর হোসেনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন ওমর ফারুক সুমন।
AKM আনসার উদ্দিন, অবসরপ্রাপ্ত বাপেক্সের এই কর্মকর্তা আক্তারি বেগমের স্বামী, যিনি 5 মাস আগে মারা গেছেন একরকম বিনা চিকিৎসায়। অথচ তার 16 লাখ টাকা আটকে আছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান পিপুলস লিজিংয়ে। মেয়ের বিবাহ, ছেলের লেখাপড়া এবং অবসর জীবনে একটু ভালো থাকার আশায় এ অর্থ সঞ্চয় করেছিলেন, কিন্তু জীবনের সবচেয়ে সংকটময় সময়ে সেই অর্থ ফেরত পাননি তিনি। টাকা ফিরে পেতে পিপুলস লিজিং এবং বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়েছেন শতবার। উনি এই টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না, একটা ফোঁটা বাই চিকিৎসা আমি করতে পারিনি। শাহরিয়ার মোহাম্মদ সালাউদ্দিনের স্ত্রী আঞ্জুম সালাউদ্দিনের জীবনের গল্পটাও প্রায় একই রকম। ইন্টারন্যাশনাল লিজিংয়ে কোটি টাকা জমা থাকার পরও তার স্বামীর শেষ জীবন কেটেছে নিদারুণ অর্থ কষ্টে। চিকিৎসার ব্যয় মেটাতে হয়েছে সহকর্মী আর আত্মীয় স্বজনের দেয়া অর্থে। পর্যাপ্ত চিকিৎসা না করতে পারার আক্ষেপও আছে স্ত্রী আঞ্জুম সালাউদ্দিনের। টাকাটা যদি থাকতো আমি হয়তো এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যেতে পারতাম, মালয়েশিয়াতে নিয়ে যেতে পারতাম। বিপদের সময় তো আমাকে টাকা দিবে, আমাকে কি টাকা দিবে? শুধু আনসার উদ্দিন এবং শাহরিয়ারের পরিবার নয়, সংকটে থাকা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে টাকা রেখে বিপাকে পড়েছেন হাজারো পরিবার। জীবনের শেষ সম্বল আটকে যাওয়ায় পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। দ্রুত সময়ের মধ্যে জমানো টাকা ফেরত চান এসব প্রতিষ্ঠানের আমানতকারীরা। তো আমার নিজের উপার্জিত টাকা পরিবারের এক জায়গায় রেখে সেইখানে আমি ভিক্ষুকের মতন টাকা চাই। নিজের পেনশনের টাকা, আমি অনেককে চিনি, তাদের পাশে যেন সরকার সহৃদয় দৃষ্টি দিয়ে এসে দাঁড়ান। আমরা আমাদের আমানতের মূল অর্থ লভ্যাংশ সহ দ্রুত ফেরত চাই। ব্যাংকের পাশাপাশি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানেও ব্যাপক অনিয়ম ও লুটপাট হয়েছে বিগত সময়ে। জমানো টাকাও ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। পিপুলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং সহ চরম আর্থিক সংকটে থাকা 6টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের কার্যক্রমও এখন অনেকটাই স্থবির। বিশ্লেষকরা বলছেন, আর্থিক প্রতিষ্ঠান ধ্বংসের দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও। তাই গ্রাহকের আমানত ফেরতের বিষয়টিও নিশ্চিত করতে হবে নিয়ন্ত্রক সংস্থাকেই। যে সমস্যা তৈরি হয়েছে, অরাজকতা তৈরি হয়েছে এবং আর্থিক খাতে বিশাল সংকটে তৈরি হয়েছে ফাইন্যান্সিয়াল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে কেন্দ্র করে, সেইটার দায় যেরকম বাংলাদেশ ব্যাংককে নিতে হবে, একইভাবে এর কারণে যারা ভুক্তভোগী, যারা আমানতকারীদের বলে যে আমানতের সুরক্ষা কিন্তু বাংলাদেশ ব্যাংকে ব্যবস্থা করতে হবে যেভাবেই কেন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দুর্বল আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের বিষয়টি নির্ভর করছে সরকারের অর্থ ছাড়ের উপর। টাকা পেলেই শুরু হবে অবসায়ন প্রক্রিয়া এবং দেয়া হবে আমানতকারীদের অর্থ ফেরতের রোডম্যাপ। সরকারের কাছ থেকে অর্থ প্রাপ্তি সাপেক্ষে এই অবলুপ্তির যে সিদ্ধান্ত সেটা বাস্তবায়ন হবে। সব আমানতকারী তাদের জমানো টাকা ফেরত পাবেন, তবে এজন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাত পেরোলেই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে। ইভিএম ডিস্ট্রিবিউশন সেন্টারগুলো থেকে ভোট গ্রহণের মেশিন ও ভোট পরিচালনা সংক্রান্ত সরঞ্জাম নিয়ে বিভিন্ন কেন্দ্রে পৌঁছেছেন কর্মকর্তারা। রাজ্য জুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা, মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর 2,32,000-এর বেশি সদস্য। এদিকে দ্বিতীয় দফা নির্বাচনের আগে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার হয়েছে অন্তত 1,500। সবার নজর ভবানীপুর আসনে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রথম দফায় আসনগুলো যেমন ছিল বিজেপির শক্ত ঘাঁটি, দ্বিতীয় দফার আসনগুলো তেমন পরিচিত তৃণমূল কংগ্রেসের ঘাঁটি হিসেবে। গেল নির্বাচনে কলকাতার 11 আসনের মধ্যে সবগুলোতেই হারে বিজেপি। একই চিত্র হাওড়াতেও 16 আসনের সবগুলোতেই জয়ী তৃণমূল। এমনকি পূর্ব বর্ধমানেরও 16 আসনের কোনোটিতেই জয় পায়নি বিজেপি। আর এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।